একটু মনোযোগ দিলেই বোঝা যায় নদী রাষ্ট্রের মতো আচরণ করে না। নদী ভাঙে, গড়ে, পলি আনে, চ্যানেল বদলায়, বন্যা আনে, আবার সরে যায়। তার চলার নিজস্ব যুক্তি আছে। সেই যুক্তির সঙ্গে কাঁটা তার, সীমান্ত স্তম্ভ বা কূটনৈতিক ভাষার খুব একটা মিল নাই। অথচ আধুনিক রাজনীতি এই জলধারাকে একটা বিশেষ নাম দেয়, আন্তর্জাতিক নদী। আর সেই নাম দেওয়ার সঙ্গে সঙ্গেই নদীকে টেনে আনা হয় সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ আর নিরাপত্তার ভাষায়। এই আন্তর্জাতিকতা কিন্তু ভূগোলের স্বাভাবিক ফল নয়। সাম্রাজ্য, মানচিত্র, দেশভাগ আর জাতিরাষ্ট্রের বিস্তার, এই সব প্রক্রিয়া মিলে জীবন্ত নদী অববাহিকাকে সীমারেখা ঘেরা রাজনৈতিক অঞ্চলে বদলে দিচ্ছে। তাই আন্তর্জাতিক নদীর সংকট, আন্তর্জাতিক নদীর সংকট কেবল জলবিদ্যা বা আইনের সংকট নয়, এইটা ইতিহাস আর ক্ষমতারও সংকট। দুনিয়া জুড়ে নদী আর পানি রাজনীতি মূলত ঔপনিবেশিক আধুনিক জাতিরাষ্ট্র আর ঔপনিবেশিক বর্ণবাদী পুঁজিতান্ত্রিক বৈশ্বিক ক্ষমতা বিন্যাসের, তার মধ্যে চলা আন্তর্জাতিক সম্পর্ক বা আইআরের নিয়ম অনিয়মের মধ্যে বন্দী। জলবিদ্যুৎ, সেচ, পরিবহন, পানীয় জল, নানা ব্যবহারের সূত্রে নদী ঔপনিবেশিক আধুনিকতার ব্যাটাগিরির এক প্রকাশ আর প্রয়োগের ক্ষেত্রে পরিণত হয়েছে। আর এই সবের ভয়াবহ পরিণাম ভোগ করতে শুরু করছে সারা দুনিয়ার সাধারণ মানুষ, প্রান্তিকৃত মানুষ। সাথে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ বাস্তবতা। এই যখন অবস্থা, তখন কি নদী নিয়ে নতুন করে ভাবা দরকার না, জরুরি না? অবশ্যই জরুরি। কিন্তু কেমন হইতে পারে সেই সব নতুন ভাবনা? কি করার আছে আমাদের নদী নিয়ে? আজকে আলাপ করব সেই সব নিয়ে। সামান্য বিশেষের আজকের পর্বে আপনাদের স্বাগতম। অরূপ রাহি আছি আপনাদের সাথে। এই যে ইতিহাস এবং ক্ষমতার কথা বললাম, এইটার কথা বলতে গেলে আন্তর্জাতিক সম্পর্ক বা আইআরের নিজস্ব ঔপনিবেশিক ইতিহাসকেও চিনতে হবে। সমাজবিজ্ঞানী গুরমিন্দার ভামরার কানেক্টেড সোশিওলজিস তত্ত্বের যুক্তি হল, আধুনিকতাকে ইউরোপের অন্তর্গত বিকাশ হিসেবে পড়া ভুল। আধুনিকতা আসলে ঔপনিবেশিক সংযোগ এবং বিশ্বব্যাপী দখলের ভেতর দিয়েই তৈরি হয়েছে। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অববাহিকায় জল শাসনের ইতিহাসকে তাই শুধু উপমহাদেশীয় ঘটনা হিসেবে পড়লে চলে না। এইটা ঔপনিবেশিক জরিপ, বৈশ্বিক পণ্য শৃঙ্খল আর আধুনিক জাতিরাষ্ট্র নির্মাণের সঙ্গে যুক্ত একটা কানেক্টেড হিস্ট্রি বা যুক্ত ইতিহাস, সংযুক্ত ইতিহাস হিসেবে বোঝা এবং পড়া দরকার। সমাজবিজ্ঞানী অ্যান্টনি আংঘি দেখান, সার্বভৌমত্বের আন্তর্জাতিক আইনি ধারণাটাই ঔপনিবেশিক সভ্যতার মান থেকে জন্ম নিয়েছে। ফলে আন্তর্জাতিক নদী নিয়ন্ত্রণের যে আইনি কাঠামো তৈরি হয়েছে দুনিয়া জুড়ে, সেইটাও এই ঔপনিবেশিক উত্তরাধিকার বহন করে। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অঞ্চলে আন্তর্জাতিক নদী আইন মানে সাধারণত উজারভাটির রাষ্ট্রের মধ্যে দর কষাকষি, কিন্তু সেই কাঠামোতে নদী তীরবর্তী মানুষ, আদিবাসী জনগোষ্ঠী বা নদীর নিজস্ব যুক্তির কোনো স্থান নাই। এইটাই আইআরের কলোনিয়ালিটি বা আন্তর্জাতিক সম্পর্কের ঔপনিবেশিকতা। কি সেটা? রাষ্ট্রকে একমাত্র বৈধ কর্তাসত্তা ধরে নেওয়া এবং অন্য সব সম্পর্ক এবং জ্ঞানকে অদৃশ্য করে দেওয়া। স্বাধীনতার পরেও শাসন ব্যবস্থায় ঔপনিবেশিক সম্পদ উত্তোলন বা এক্সট্রাকশন এবং আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের ধারা টিকে থাকে। বাংলাদেশ সহ এই গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অঞ্চলের নদী, হাওর, বিলের গবেষণা এই পর্যবেক্ষণটাকেই প্রমাণ করবে।
ডিকলোনিয়াল নারীবাদী তাত্ত্বিক গ্লোরিয়া আঞ্জালদুয়ার বর্ডারল্যান্ডস ভাবনা থেকে বিকশিত বর্ডার থিঙ্কিং বা সীমান্ত ধারণা ব্যবহার করে বলা যায় ঔপনিবেশিক সীমারেখার যে ফাঁকে মানুষ বাস করে সেই অভিজ্ঞতার জায়গা থেকেই ভিন্ন এক জ্ঞান কাঠামো তৈরি হয় যা আধিপত্যশীল জ্ঞানকে উল্টে দেখতে পারে। নদী নিজেই এক ধরনের বর্ডার, দুই রাষ্ট্রের মধ্যে, দুই ইকোলজির মাঝখানে, দুই জীবনযাপনের মাঝখানে। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বা আইআর যেভাবে নদীকে সীমারেখার বা সীমানার মার্কার বানায় তা নদীর নিজস্ব বর্ডারল্যান্ডস চরিত্রকে লুকায়ে ফেলে। চর, হাওর, বদ্বীপের মানুষ যারা ভাঙনে, বন্যায়, রাষ্ট্রের মনোযোগের বাইরে দুই পারের মাঝখানে বাস করে তাদের জ্ঞান এবং অভিজ্ঞতাই আসলে বর্ডার নোসিস, সীমান্তবর্তী জানার এক জীবন্ত ভাণ্ডার যা রাষ্ট্রীয় জলবিজ্ঞান বা পানি বিজ্ঞান এবং আন্তর্জাতিক নদী আইন কোনোটাই ধরতে পারে না। প্রশ্নটা তাহলে এই, কার সীমানা থেকে নদীকে বোঝা হচ্ছে? রাষ্ট্রের মানচিত্র থেকে, নাকি নদী পাড়ের মানুষের বেঁচে থাকার অভিজ্ঞতা থেকে? বি উপনিবেশী আন্তর্জাতিক সম্পর্ক অ্যাপ্রোচ বা ডিকলোনিয়াল আইআর তাই নদী কূটনীতিকে নতুনভাবে ভাবতে বলে। রাষ্ট্রকেন্দ্রিক জলবন্টন থেকে সরে গিয়ে বেসিন কমিউনিটি কেন্দ্রিক জল ন্যায় বিচার এর ভাষায় দেখতে বলে, যেখানে কার জ্ঞান গণনায় ধরা হয় এটাই কূটনীতির কেন্দ্রীয় প্রশ্ন হবে। আমলাতন্ত্রের টেবিল থেকে দেখলে নদী আর জীবন্ত সত্তা নয়, এটা হচ্ছে কেবলই সম্পদ। কত জল আছে, কত পানি আছে, কোথায় বাদ দেওয়া হবে, উজানের দেশ কি করতেছে, এই সব হচ্ছে আধুনিকতার কল্পনা অবাধ্য পানি আর মানুষকে শৃঙ্খলায় আনার জন্য। এইটাই হাইড্রোলিক ব্যুরোক্রেটিক উন্নয়নের মূল ভিত্তি। এই কল্পনা শুধু নদীকে নয়, নদীর সঙ্গে যাদের জীবন মানায়ে চলে, যাদের জীবন অঙ্গাঙ্গিভাবে যুক্ত, তাদেরকেও অনিয়ন্ত্রিতভাবে। এই দৃষ্টিভঙ্গির গভীরে যেটা আছে সেটাকে জেইসন মুর, একজন সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ, তিনি বলতেছেন চিপ নেচার বা সস্তা প্রকৃতি। পুঁজিবাদ একটা আলাদা অর্থনৈতিক ব্যবস্থা নয়, এটা প্রকৃতিকে সংগঠিত করার, নিয়ন্ত্রণ করার একটা উপায়, যা প্রকৃতি মানে নেচার এবং মানুষের শ্রমকে সস্তায় আত্মসাৎ করে টিকে থাকে। কিন্তু এই সস্তা করার প্রক্রিয়া নিরপেক্ষ নয়। ঐতিহাসিকভাবে যাদের হিউম্যানের বাইরে রাখা হয়, যেমন আদিবাসী, দাসত্বে বাঁধা আফ্রিকান নারী পুরুষ, অন্য সব লিঙ্গ, উপনিবেশিত জনগোষ্ঠী, তাদের প্রকৃতির সঙ্গে এক কাতারে রেখে সস্তা শ্রম হিসেবে ব্যবহার করা হয়। এই যে রেশিয়ালাইজড বা বর্ণীকৃত বা বর্ণায়িত চিপ নেচার বা সস্তা প্রকৃতির যুক্তি, যেটা নদীতেও কাজ করে, নদীর ক্ষেত্রেও কাজ করে, সেটা নদী তীরবর্তী প্রান্তিক মানুষের জীবন, জ্ঞান আর অধিকার এই সব কিছুকে সস্তা বানায় ফেলে, উন্নয়নের মধ্যে নিয়ে আসে, উন্নয়ন প্রকল্পের মধ্যে নিয়ে আসে, এবং যেটা উন্নয়ন বারবার স্থানীয় এবং আদিবাসী ভূখণ্ডকে মুছে দিয়ে তাকে উত্তোলনযোগ্য সীমান্তে পরিণত করে, মানে এক্সট্র্যাক্ট করার মতন, রিসোর্স এক্সট্র্যাক্ট করার মতন জায়গায় পরিণত করে। আর বাঁধ বা ড্যাম এই পুরা যুক্তির সবচেয়ে দৃশ্যমান একটা প্রতীক। 1954 সালে নেহেরু ভারতের বাঁধগুলাকে বা ড্যামগুলোকে আধুনিক ভারতের মন্দির বলছিলেন বিজ্ঞান, বিদ্যুৎ এবং জাতীয় উন্নয়নের উপাসনা স্থল হিসেবে এগুলোকে দেখার কথা। এই রূপক নিজেই বলে দেয় বাঁধ বা ড্যাম শুধু প্রকৌশল নয়, আধুনিক রাষ্ট্রের আদর্শিক প্রকল্প। নৃবিজ্ঞানী জেমস স্কট দেখান রাষ্ট্রের হাই মডার্নিজম বা আধুনিক উন্নয়ন বাসনা স্থানীয় জটিলতাগুলোকে সরলীকৃত করে ফেলে এবং সেটা করে কেন্দ্রীয় পরিকল্পনার উপযোগী বানায়। আর বাঁধ সেই যুক্তির চূড়ান্ত একটা প্রকাশ। লেখক অরুন্ধতী রায় দেখাইছেন ভারতে এই বাঁধের মূল্য পরিশোধ করতেছে আদিবাসী এবং দলিত মানুষজন।
নর্মদা অববাহিকায় 50 লক্ষের বেশি মানুষ উচ্ছেদ হয়েছে স্বাধীনতার পর থেকে। আর যারা বিদ্যুৎ পাইছে তারা কিন্তু এই প্রান্তিকীকৃত মানুষগুলি নয়। একই রকম জুলুমের ছবি দুনিয়ার নানা প্রান্তে আমরা দেখতে পাবো। চীনের ইয়াংজিতে 3 গর্জেস ড্যাম 13টা শহর এবং 1350টা গ্রাম ডুবাই ফেলছে। পলি কমে গিয়ে নদীখাত ভাঙছে, মৎস্য বৈচিত্র্য গেছে একদম কমে। মেকংয়ে চীনা বাঁধগুলা ভাটির দেশ কম্বোডিয়া, ভিয়েতনাম এবং থাইল্যান্ডের বর্ষা মৌসুমের পলিপ্রবাহ নষ্ট করে ফেলছে, যার উপর লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্ভরশীল। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অঞ্চলেও একই যুক্তি এবং একই রকম অভিজ্ঞতা আপনি খুঁজলে পাবেন। 1975-এ চালু হওয়া ফারাক্কা বাঁধ গঙ্গার শুষ্ক মৌসুমের প্রবাহ কমায়ে মৎস্য সম্পদ, কৃষি এবং সুন্দরবনের বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত করছে, লবণাক্ততা বাড়াইছে দক্ষিণ পশ্চিম অঞ্চলে। সেতু নির্মাণও নদীর আকারগত গঠন বদলে দেয়। পিলারগুলি স্রোত বাধাগ্রস্ত করে, পলি জমার ধরন পাল্টায় ফেলে, তীর ভাঙন ত্বরান্বিত করে। বাঁধ থেকে সেতু, এই পুরা অবকাঠামো জগৎটাকেই আপনি জেমস স্কটের এই হাই মডার্নিজমের বিস্তার, নদীকে লেজিবল বা বাধ্যনুগত করার প্রকল্প, যা নদীর নিজস্ব যুক্তিকে প্রতিবারই হারিয়ে দেয়, সেইভাবেও পাঠ করতে পারেন। যা নদীর নিজস্ব যুক্তিকে প্রতিবারই হারায় দেয়, কিন্তু আসলে হারে কে? আখেরে হারে জাতিরাষ্ট্র, দুর্ভোগ পোহায় প্রান্তিকীকৃত মানুষ। উপনিবেশী বা ডিকলোনিয়াল সমালোচনার মূল কথাটাও এইখানে। উপনিবেশ থেকে মুক্ত হয়ে রাষ্ট্র সার্বভৌম হয়েছে, নতুন এক ধরনের ক্ষমতার মধ্যে গেছে ঠিকই, কিন্তু সেই রাষ্ট্র নিজেও ঔপনিবেশিক ধাঁচে নদীকে শাসন করতে পারে, যেটা আসলে করতেছে। এবং সার্বভৌমত্ব সবসময় মুক্তির ভাষা আসলে হয় না, অনেক সময়ই এইটা আভ্যন্তরীণ দমনের ভাষা হয়ে ওঠে এবং বাইরে অন্য সমাজ এবং অন্য অঞ্চল এবং অন্য জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করার বাসনাও তার মধ্যে দিয়ে প্রকাশিত হয়। দার্শনিক জুডিথ বাটলার এবং গায়ত্রী স্পিভাকের প্রশ্নটা তাই নদীর ক্ষেত্রেও সমান জরুরি। তারা প্রশ্ন করছিলেন, রাজনৈতিক অন্তর্ভুক্তি বা পলিটিক্যাল ইনক্লুশন কি সম্পূর্ণভাবে জাতিরাষ্ট্রের ভেতরেই বন্দী? গায়ত্রী স্পিভাকের ক্রিটিক্যাল রিজিওনালিজম বা এক ধরনের পর্যালোচনামূলক আঞ্চলিকতাবাদ বলে রাষ্ট্রের সীমানাকে অতিক্রম করে আঞ্চলিক, পরিবেশগত এবং সাংস্কৃতিক বন্ধনের উপর দাঁড়ানো সম্ভব এবং সেটা জরুরি। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অঞ্চল কিংবা মেকং অববাহিকায় নদী যে ইকোলজিক্যাল ইন্টারডিপেন্ডেন্স বা বাস্তু সংস্থানগত আন্তনির্ভরশীলতা তৈরি করে, সেটা রাষ্ট্র সীমার চেয়ে অনেক পুরনো এবং অনেক গভীর এবং অনেক ব্যাপক। নদী বিষয়ক সংকট, জলপ্রবাহ বিষয়ক সংকটের সমাধানের ক্ষেত্রে অনেক সময় অনেকেই সবুজ বা গ্রিন সলিউশনের কথা বলেন, কিন্তু এগুলি কি আসলে যথেষ্ট? অনেক গবেষণা বলতেছে সবুজ বা এই যে গ্রিন সলিউশন ভাষা ব্যবহার করলেই রাজনীতিটা আসলে বদলায় না। পরিবেশ রক্ষার নামেও এমন নীতি তৈরি হইতে পারে যা আগের ঔপনিবেশিক ভূমি সম্পর্ক এবং বাজারের যুক্তিকে বজায় রেখে মানুষকে আরও বঞ্চিত করে এবং নদীসহ এই যে আমাদের আন্তনির্ভরশীল বাস্তু সংস্থানগত ব্যবস্থা, সেটাকে ধ্বংস করে ক্ষতিগ্রস্ত করতে পারে। নবায়নযোগ্য শক্তির নামে করা বাঁধই আসলে থাকে। আসল প্রশ্নটা তাই পরিবেশ বান্ধব কি না সেটা নয়, বরং প্রশ্নটা হচ্ছে ক্ষমতার কাঠামো বদলাচ্ছে কিনা। আজকাল একটা ধারণা একটু হলেও জনপ্রিয় হয়েছে, সেটা হচ্ছে রাইটস অফ নেচার বা প্রকৃতির অধিকার। এবং নদী বিষয়ক সংকটের ক্ষেত্রে অনেকে এই রাইটস অফ নেচার বা রাইটস অফ রিভার এই আলাপটাকে সামনে আনেন। কলম্বিয়ায় নদীকে আইনি অধিকার দেওয়া হইলেও তা প্রায়ই একটা আলংকারিক ব্যাপার হিসেবে
রয়ে যায় বলেই অনেকে পর্যবেক্ষণ করেন। এর কারণ হচ্ছে যদি সেখানে এক্সট্রাকটিভ বা উত্তরণমুখী রাজনীতি অটুট থাকে। সমস্যাটা 3টা স্তরে। প্রথমত, আইনি ব্যক্তিসত্তা বা লিগ্যাল পার্সনহুড একটা পশ্চিমা ধারণা। এটা আদিবাসী জ্ঞানকে ধার করে ব্যবহার করে, কিন্তু তাদের দর্শনের মূল কথাটা হারায় ফেলে। অনেক আদিবাসী সম্প্রদায়ের কাছে নদী কোনো আইনি সত্তা বা লিগ্যাল পার্সন নয়, বরং নদী একটা সম্পর্কের নাম। নদী একটা সম্পর্কের জগৎ, পরিচয়ের ভিত্তি। সেই সম্পর্ককে আদালতের ভাষায় অনুবাদ করলে অনেক কিছুই সেখান থেকে হারায় যায়। দ্বিতীয়ত, নদীর আসলে প্রতিনিধিত্ব কে করবে? প্রায়ই রাষ্ট্রই ঠিক করে দেয় যে কে তার প্রতিনিধি হবে, ফলে ক্ষমতার কাঠামো আগের মতোই থাকে। তৃতীয়ত, চিপ নেচারের কথা বললাম যে সস্তা প্রকৃতি। এই সস্তা প্রকৃতির যুক্তি না ভাঙলে এই নতুন আইনি সত্তা বা লিগ্যাল পার্সনহুড কেবলই একটা নতুন কাভার বা মোড়ক হিসেবেই থেকে যাবে। তবু এই রাইট অফ নেচার বা রাইট অফ রিভারের কনসেপ্টের বা ধারণার একটা গুরুত্ব আছে। সেটা একটা মৌলিক প্রশ্ন তোলে। সেটা হচ্ছে যে নদী কি কেবল ভাগ করার সম্পদ, নাকি রাজনৈতিক প্রতিনিধিত্ব পাওয়ার যোগ্য কোনো সত্তা? তারপরও এর বাইরেও ভাবার জায়গা আছে, এবং বিকল্প হিসেবে রিলেশনাল রিভার গভর্নেন্সের কথাটা উঠে আসছে আজকাল। নদীকে আইনি ব্যক্তি বানানোর বদলে নদীর সঙ্গে মানুষের সম্পর্ককেই শাসন ব্যবস্থার কেন্দ্রে রাখা। নিউজিল্যান্ডে ওয়াঙ্গানুই নদীর অভিজ্ঞতা দেখায় শুধু আইনি স্বীকৃতি নয়, আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে দীর্ঘমেয়াদী ক্ষমতা ভাগাভাগিটাই আসল কাজটা করে। এখানে আমরা রিভারহুড ধারণাটাকে আলাপে আনতে পারি। নদীকে 4 ভাবে ভাবা যেতে পারে এই জায়গা থেকে। এক হচ্ছে রিভার অ্যাজ ইকোসোসাইটি, রিভার অ্যাজ টেরিটরি, রিভার অ্যাজ সাবজেক্ট এবং রিভার অ্যাজ মুভমেন্ট। রিভার অ্যাজ ইকোসোসাইটি মানে হলো নদী শুধু জলপ্রবাহ নয়, মাছ, কীটপতঙ্গ, পলি, চাষ, বন্যাচক্র, শ্রম, স্মৃতি, ধর্মীয়, সাংস্কৃতিক নানান অর্থের একটা সম্মিলিত জটিল বয়ন বা ব্যবস্থা হিসেবে নদীকে বোঝা। আর রিভার অ্যাজ টেরিটরি মানে হচ্ছে নদী মানুষকে এমনভাবে স্থান এবং পরিচয়ের সঙ্গে যুক্ত করে যা রাষ্ট্রীয় সীমার ভেতরে পুরোপুরি ধরা যায় না। আর রিভার অ্যাজ সাবজেক্ট মানে হচ্ছে নদীর নিজস্ব দাবি থাকতে পারে, এইটাকে আমাদের জ্ঞানতাত্ত্বিক কাঠামোর মধ্যে নেওয়া। আর রিভার অ্যাজ মুভমেন্ট মানে হইল নদী রক্ষার সামাজিক আন্দোলন, কমনিং বা সাধারণ সম্পদে পরিণত করার আন্দোলন, এবং জলনির্ভর মানুষের প্রতিরোধের কথা বিবেচনার মধ্যে নেওয়া। সঙ্গে আমরা যুক্ত করতে পারি নব্য বস্তুবাদী বা নিউ ম্যাটেরিয়ালিস্ট একটা ধারণা। সেটা হচ্ছে কি, নদী কোনো নিষ্ক্রিয় সত্তা নয়। নদী ভাঙে, জমি বানায়, স্রোত পাল্টায় এবং ইন্টারেস্টিংলি বাঁধের যুক্তি নষ্ট করে দেয়। নদীর একটা কর্তা সত্তা আছে। এই ধারণাটা আমরা দেখতে পাবো, ইতিহাস প্রমাণ করবে, মানবিক অভিজ্ঞতা প্রমাণ করবে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বদ্বীপ অঞ্চলেও। নদী শুধু ভূখণ্ডের ভেতর দিয়ে যায় না, প্রবাহিত হয় না, ভূখণ্ডকেই তৈরি করে এবং বদলে দেয়। আমাদের এই বঙ্গীয় বদ্বীপ তার নিজেই একটা জীবন্ত সক্রিয় উদাহরণ। তো তাহলে কি করা যায় নদী নিয়ে? নদীর সংকট আসলে আধুনিক ঔপনিবেশিক বর্ণবাদী সভ্যতাবাদী মানুষের চলমান রাষ্ট্র, জাতিরাষ্ট্র, পুঁজিতন্ত্র এবং পুরুষতান্ত্রিক যে দুনিয়া ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র, এই সবেরই সংকট। সেখান থেকে মুক্ত হওয়ার জন্য আজকে আমরা কয়েকটা প্রস্তাব হাজির করতে পারি ভাবার জন্যে।
বিবেচনার জন্য এবং অবশ্যই কাজে লাগানোর জন্যও। প্রথমত, শাসনের স্কেল বদলানো দরকার। ইকোলজিক্যাল রিজিয়ন বা শেয়ার্ড হিস্ট্রি থাকলে আলাদা রাজনৈতিক কর্তৃপক্ষের মধ্যেও সহযোগিতার নৈতিক ভিত্তি তৈরি করা সম্ভব। ওই জায়গাটাকে বিবেচনায় নিয়ে পরিকল্পনা করা। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অঞ্চল শুধু জলবন্টন বা পানি বন্টনের প্রশ্ন নয়, পলি, জলাভূমি, বদ্বীপ এই সব কিছুকে একসঙ্গে ভাবতে পারতে হবে। দ্বিতীয়ত, জ্ঞানকে গণতান্ত্রিক করা। নদীকে আমাদের সহশিক্ষার বা সকলে মিলে শিক্ষা নেওয়ার একটা জায়গা হিসেবে চিন্তা করে প্ল্যাটফর্ম যদি বানাই আমরা, সেইটা নদীকে সকলের উপকারী একটা ব্যবস্থা হিসেবে জীবন্ত রাখতে পারে, যেখানে বেসিন ওয়াইড তথ্য উন্মুক্ত থাকবে এবং নদী তীরবর্তী মানুষ সিদ্ধান্তের কেন্দ্রে থাকবে। তৃতীয়ত, রিপারেটিভ বা ক্ষতিপূরণ ভিত্তিক ন্যায় বিচার। বাঁধ, ব্যারাজ, দূষণের ক্ষত যারা পরিবহন করতেছেন তাদের হাতে নদী সহ নদীকেন্দ্রিক বাস্তুসংস্থান এবং নদী সমন্বিত ইন্টারবিং বা আন্তঃসত্ত্বা সম্পর্কের যে জগৎ, সেইটাকে পুনঃসক্রিয় করার ক্ষেত্রে তাদেরকে ভূমিকায় নেওয়া এবং অর্থবহ কর্তৃত্ব তাদের হাতে ফিরিয়ে দেওয়াটা একটা কেন্দ্রীয় দায়িত্ব এবং দাবি হিসেবে বিবেচনার মধ্যে রাখা। চতুর্থত, সভ্যতাগত রাজনীতি থেকে বের হওয়া। আমাদের পবিত্র নদী, আমাদের সভ্যতার প্রাণরেখা, এই সব ভাষা আবেগ জাগায় কিন্তু প্রতিবেশীকে শত্রু বানায় এবং প্রকৃত সমস্যাকে আড়াল করে। স্পিভাকের ক্রিটিক্যাল রিজিওনালিজম বা পর্যালোচনামূলক আঞ্চলিকতাবাদ বলে রাষ্ট্রকে বাতিল না করেও পরিবেশগত পারস্পরিক নির্ভরতার উপর দাঁড়ানো সম্ভব। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অঞ্চলে সেটার মানে দাঁড়াবে ট্রান্সলোকাল সলিডারিটি। জাতিরাষ্ট্রভিত্তিক সীমানা ব্যবস্থার বাইরে ভেবে পুরো অঞ্চলে নদী নির্ভর মানুষ এবং আন্দোলনগুলোর মধ্যে একটা জোট গঠন করার কাজ করা যেতে পারে। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অববাহিকা একটা পরিষ্কার শিক্ষা আমাদেরকে দেয়। নদীকে জাতিরাষ্ট্রের রাজনৈতিক কল্পনার ভেতরে পুরোপুরি আটকে রাখা যায় না, নদী তাকে ছাড়ায় যায় পদার্থগতভাবে, ঐতিহাসিকভাবে এবং পরিবেশগতভাবে। যেমনটা জেইসন মুর আমাদের মনে করায় দিয়েছিলেন, রাষ্ট্র এবং পুঁজি মিলে প্রকৃতি বা নেচারকে সস্তা করে রাখে, নদী তীরবর্তী প্রান্তিক মানুষের জীবনকেও একইভাবে সস্তা করে ফেলে এই আধুনিক পুঁজিতান্ত্রিক জাতিরাষ্ট্র ব্যবস্থা। এই ইতিহাসকে সংযুক্ত বা কানেক্টেড হিস্ট্রি হিসেবে না পড়লে সমস্যার গভীরে আসলে পৌঁছানো যাবে না। নদীর ক্ষেত্রে এই ব্যাপারটা অত্যন্ত প্রযোজ্য। গ্লোরিয়া আনজলদুয়ার বর্ডার থিঙ্কিং আমাদেরকে স্মরণ করায় দেয়, চর, হাওর, বদ্বীপের মানুষের জীবন্ত জ্ঞান যা রাষ্ট্র দেখে না, সেটাই হইতে পারে নতুন নদী রাজনীতির সবচেয়ে জরুরি সম্পদ। আর বাটলার এবং স্পিভাক যে প্রশ্ন তোলেন, কার জন্যে আমরা এই জাতিরাষ্ট্রকে উদযাপন করি, সেটা খুব জরুরি প্রশ্ন নদীর ক্ষেত্রেও। কার নদী, কার জন্য সেই নদীকে শাসন করা, কার জ্ঞান গণনায় ধরা হচ্ছে আর কার জ্ঞান বাতিল করে দেওয়া হচ্ছে, এই প্রশ্নগুলি করা খুব জরুরি। এই প্রশ্নগুলাই হইতে পারে নতুন নদী রাজনীতির শুরু, যেই রাজনীতিতে রাষ্ট্র, সীমানা, অর্থনীতি, জীবনধারা সবকিছুকে ঔপনিবেশিক, বর্ণবাদী, আধুনিক, পুরুষতান্ত্রিক, পুঁজিতান্ত্রিক বোঝাপড়ার বাইরে ভাবা হবে। নতুন বোঝাপড়ার ভিত্তিতে সমাজ, দেশ, দুনিয়া ব্যবস্থার অনুশীলন হবে। নদী আমাদের সেই ডাক দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, সেটা শুনলেই আমাদের মঙ্গল।